পুতুল ডায়েরি ভালোবাসার কুঁড়েঘর, যেখানে প্রতিটি শব্দ লুকিয়ে আছে হৃদয়ের অনুভূতিতে, প্রতিটি নিঃশ্বাসে জন্ম নেয় নতুন প্রেম। হসপিটালের বেডে শুয়ে আছি আমি, আর সামনের টিভির স্ক্রিনে লাইভ দেখাচ্ছে কিভাবে আমার হাজবেন্ড একটা মেয়েকে কোলে করে নিজের গার্লফ্রেন্ডের পরিচয় নিজের গাড়িতে বসাচ্ছে। আমি শুধু স্তব্ধ হয়ে দেখছি আর ভাবছি কিছুদিন আগের কথা। ওই দিন সকালেই আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আমি শুনে এক মুহূর্ত বিলম্ব না করে চলে আসি মায়ের কাছে। আমার মা একা গ্রামে থাকে, বাবা আরো বছর আগে মারা গিয়েছে। আমি মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি আমার সাথে শহরে যেতে, কিন্তু মা চায়নি। পুরোটা রাস্তা কিভাবে কেটেছে আমার শুধুমাত্র আমি জানি, কিন্তু একবারের জন্য আমি ভাবিনি আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। বিশ্বাস তো তখন হলো যখন আমি নিজের চোখে দেখেছি সাদা কাফনে এক মুহূর্তের জন্য আমার সারা পৃথিবী ঝাপসা হয়ে এসছে। মা ছাড়া আমার এই পৃথিবীতে আপনার কেউ নেই। কাপা কাপা হাতে মাকে ছোঁয়ার চেষ্টা করার আগেই আমি মাটিতে লুটিয়ে পড়ে যাই। মুখ দিয়ে শুধু একটা শব্দই বের হয়, মা। আমার জ্ঞান ফিরে কিছুক্ষণ পরে মনে হচ্ছিল আমি সব স্বপ্ন দেখেছি, কিন্তু না। আশেপাশের মানুষের শোরগোলে মুহূর্তে আমি বাস্তবে ফিরে আসি। পাশের বাড়ির চাচি আমার মাথায় হাত বুলিয়ে আমাকে জানায় তারা ইতিমধ্যে মায়ের গোসল সেরে ফেলেছে। আমি যেন শেষবারের মতো তাকে দেখে আসি। আমি কাল বিলম্ব না করে দৌড়ে যাই মায়ের কাছে। মাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করছি আর বলছি, কিভাবে তুমি পারলে এই নিষ্ঠুর পৃথিবীতে আমাকে একা ফেলে চলে যেতে? কেউ না জানুক, তুমি তো জানতে আমার আর কেউ নেই, তারপরেও কিভাবে চলে গেলে? তুমি একবার আমার কথা কেন ভাবলে না? কেন মা? আমার আহাজারিতে হয়তো কারোর চোখে জল, আবার কারোর চোখে একটু দয়া। চারদিক চাপিয়ে আমার কানে আর কিছু আসেনি। তার আগেই দ্বিতীয়বারের মতো জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। দ্বিতীয়বারের মতো আমি চোখ খুলে দেখি আমি বিছানাতে। কিছুক্ষণ আগেও যেখানে এত মানুষের আনাগোনা ছিল, তা এখন নিস্তব্ধতায় ছেয়ে গিয়েছে। বুঝতে পারলাম তারা মাকে নিয়ে চলে গেছে। আমি আর কিছু ভাবতে পারছি না। পাশের টেবিলের ওপরে মায়ের ছবিটা বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ি। আমার কান্না শুনে বাহির থেকে চাচি এগিয়ে এসে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। তিনি বলেন মা নাকি 3 দিন ধরে জ্বরে ভুগছেন। আমাকে জানাতে নিষেধ করে। আজ সকালেই উনি এসে দেখে মা আর নেই। কেউ জানতেই পারলো না মা কখন চলে গেছে। কিছুক্ষণ পর তিনি বলেন আমার হাজবেন্ড কেন আসেনি। তখন আমার ওনার কথা মনে পড়ে। মায়ের চিন্তায় সব মাথা থেকে বেরিয়ে গেছে। আমি মোবাইল হাতে নিয়ে অনেকক্ষণ কল করি, কিন্তু ওই পাশ থেকে বারবার একটা কথাই আসে, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না। সারাটা রাত কাটে আমার কান্নায়। সকালে একবার ফোন রিসিভ হয়। আমি কিছু বলার আগে ওই পাশ থেকে আমার হাজবেন্ড ম্যানেজার কর্কশ ভাষায় বলে ওঠে, ম্যাম প্লিজ, আপনার কি ন্যূনতম জ্ঞানটুকু নেই? এতবার কল দেওয়ার পর যখন দেখলেন কল ধরছে না, তার মানে উনি ব্যস্ত। আর স্যার বলে দিয়েছেন আপনার ফালতু কথা শোনার সময় স্যারের কাছে নেই। কথা শেষ ছুটছুট শব্দ করে কল কেটে গেল। আমি কানে ফোন লাগিয়ে এখনো দাঁড়িয়ে আছি। শত চেষ্টার পরেও চোখের জল বাঁধ মানল না। এভাবেই কেটে যায় 7 দিন। ওই দিনের পর আমি কয়েকবার কল দিয়েছি, কিন্তু প্রতিবারই বন্ধ বলেছে। বুঝলাম আমাকে ব্লক করে দিয়েছে। সকালে উঠে তৈরি হয়ে নিলাম বাড়িতে ফিরে যাওয়ার জন্য, কারণ এইখানে থাকলেই আমার মায়ের কথা মনে হবে বারবার। আর আমার আত্মীয় স্বজনও কেউ নেই, মা অনাথ ছিল। বিকেল 3টার দিকে আমি ঢাকায় আসি। কাল রাত থেকে না খাওয়া, আবার সকাল থেকে জার্নি, তাই বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, সেখানেই পড়ে যাই। চোখ খুলে নিজেকে আবিষ্কার করলাম সাদা ধপধপে হসপিটালের বেডে। আমি উঠে বসতেই একজন নার্স এগিয়ে এসে জানালেন একটা মেয়ে আমাকে নিয়ে এসে ভর্তি করিয়ে দিয়ে গেছে। শরীর দুর্বল আর না খাওয়াতে এমনটা হয়েছে। 2টো স্লাইন শেষ করে হাঁটা দিলাম হসপিটালের করিডোরের দিকে। আর সেখানেই দেখলাম হসপিটালের অপেক্ষাকৃত লোকদের বিনোদনের জন্য রাখা সেই টিভিতে অনাকাঙ্ক্ষিত দৃশ্যটি।
পা যেন সেখানেই জমে গিয়েছিল। আমি শত চেষ্টা করেও নড়তে পারছিলাম না। কিছুক্ষণ পর বাহির থেকে অনেক শোরগোলের আওয়াজ আমার কানে আসলো। ফিরে দেখে আমার হাজবেন্ড ওই মেয়েটিকে কোলে করে দৌড়ে নিয়ে আসছে আর ডাক্তারদের ডাকাডাকি করছে অস্থিরভাবে। এক মুহূর্তে ডাক্তার, নার্স সবাই ব্যস্ত হয়ে পড়ল, কারণ তারা ছিল ফেমাস সেলিব্রিটি। সেই ভিড়ের মাঝে আমি তার সামনেই ছিলাম, কিন্তু সে আমার দিকে ফিরেও তাকালো না। আর কিছু দেখার ইচ্ছা হলো না। ব্যথিত মন নিয়ে চলে আসি ফ্ল্যাটে। ফ্ল্যাটে এসে একজন সার্ভেন্টকে ডেকে জিজ্ঞেস করি, তোমাদের স্যার আমার কথা জিজ্ঞেস করেছে? সে বিষণ্ণ মুখে বলল, না ম্যাম, স্যার তো গত 7 দিন ধরে বাসায় আসেননি। ভ্রু কুচকে তাকালাম ওর দিকে। ও তড়িঘড়ি করে বলতে শুরু করলো, স্যার কল করে জানিয়েছেন তিনি শুটিংয়ের জন্য 7 দিন ঢাকার বাইরে থাকবেন। আর হাত উঠিয়ে থামিয়ে দিলাম, কারণ শোনার ইচ্ছা আমার আর নেই। সে চলে গেল নিজ কাজে। আমি বসে আছি সোফায়। আজ এর একটা বিহিত অবশ্যই করা প্রয়োজন। রাত 12টার দিকে সে বাসায় ফিরে। মুখ দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্লান্ত। আমার দিকে না তাকিয়ে ও নিজের রুমের দিকে যেতে চাইল। তার আগেই আমি পেছন থেকে ডাকি, দাঁড়ান। কে? দেখো আমি ভীষণ ক্লান্ত, খাওয়া দাওয়া করে এসেছি, খাবো না, ডোন্ট ডিস্টার্ব মি। সে পেছন ফিরে এগিয়ে এসে বলল। তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে তাকে বললাম, হ্যাঁ ক্লান্ত তো হবেনি। সারাদিন গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে তাকে কোলে করে হসপিটালে নিলে মানুষ কি আর ভালো থাকবে? মানে? সে একটু এগিয়ে এসে বলল, মানেটা তো আমি টিভিতেই দেখে নিয়েছি। মিস্টার রণবীর জওয়ান। রণবীরের কথাটা পছন্দ হলো না। তোমাকে কতবার বলেছি সব ফালতু কথায় কান দিতে না সানা? আমি নিজ চোখে দেখেছি। তোমার কি কোনো কাজ নাই আমার পিছনে লাগা ছাড়া? আপনি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারবেন আর আমি বললেই দোষ? সানা! কি সানা কি? আপনার কাছে এই সম্পর্কের কোনো মূল্যই নেই? থাকলে অন্তত ঘরে বউ রেখে ওই মেয়ের সাথে নষ্টামি করতে গেলে। আর কিছু বলাও হয়ে উঠল না তার। আগেই তার গালে রণবীরের 5 আঙ্গুল একটা থাপ্পড় সব নিস্তব্ধ হয়ে যায়। সানা কল্পনাও করতে পারেনি এমন কিছু হবে। তারপরেই শোনা গেল রণবীরের চিৎকার। ইতিমধ্যেই তার চোখ লাল হয়ে গিয়েছে। হ্যাঁ আমি নষ্টামি করতে গিয়েছি, হয়েছে? আর আমি বিয়ের সময় বলে দিয়েছি না আমি তোমাকে স্ত্রী হিসেবে মানবো আর না স্বীকৃতি দেব। আর হ্যাঁ আমার কাছে এই সম্পর্কের কোনো মূল্য নেই, কারণ তোমার মতো একটা মেয়ে আমার আশেপাশে যায় না। আর কোনোদিনও তুমি আমাকে এরকম প্রশ্ন করবে না, গট ইট? কথা শেষে ধূপধাপ পা ফেলে নিজের রুমে গিয়ে সজোরে দরজা লাগিয়ে দিল। অথচ সে বুঝতেই পারল না কত বড় ভুল করেছে। সানাও ধীরে ধীরে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল। বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে তার নিচে বসে পড়ল। কান্নার সাথে তার দুঃখ কষ্ট সব বেরিয়ে এলো। ঘন্টাখানিক পর নিজের জামা পাল্টে বেলকনিতে গেল। চাঁদের দিকে তাকিয়ে বলে উঠল, লাইফের সবচেয়ে বড় ভুলটা মনে হয় আপনি আজকে করেছেন। আপনি আমাকে চিনতেনই। আপনি আমাকে চিনতেই পারেননি। জোর করে বিয়ে তো আমারও দেওয়া হয়েছিল, বাট এই 1 বছর আমি অনেক চেষ্টা করেছি মায়ের কথা রাখার, কিন্তু এখন যখন মাই নেই তাহলে কথা রাখার কি দরকার? মিস্টার রণবীর জওয়ান, অবহেলার খেলাটা আপনি শুরু করেছেন, আর তার সমাপ্তি হবে আমার বিজয়ের মাধ্যমে। যেদিন আমি এই খেলায় জিতে যাব, সেদিন থেকে আমার অস্তিত্ব চিরতরে আপনার জীবন থেকে মুছে যাবে। ধীরে ধীরে তার হাত মুষ্টিবদ্ধ হলো। So let's play the game and I swear I will ignore you like that. You never exist in front of me or in my life. আকাশের চাঁদটা হঠাৎ মেঘের আড়লে চলে গেল। নিস্তব্ধ নিশুতি রাত। মুহূর্তে চারিদিকে অন্ধকার ছেয়ে গিয়েছে। এই অন্ধকারে একা বেলকুনিতে দাঁড়িয়ে আছে সানা। তার মনটাও পরিবেশের সাথে পাল্লা দিয়ে অন্ধকার হয়ে গিয়েছে। না, এখানে আর থাকা যাবে না। কাল থেকে তার জীবন পাল্টাতে চলেছে। তার জন্য একটা লম্বা ঘুম দরকার। সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সানা খান বাবা মুস্তাক খান, যিনি একজন গ্রামের হাই স্কুলের সাধারণ শিক্ষক, আর মা আয়শা খাতুন 1 বছর আগে ভদ্রলোকগত হয়েছেন। তারপরেই সানার জীবন পাল্টে যায়। এক অনাকাঙ্ক্ষিত সম্পর্কের মাঝে বাধা পড়ে সে। প্রথমে মানতে না চাইলেও পরে
এটাকে ভাগ্য আর মায়ের জোড়াজুড়িতেই মেনে নেয়, নিজেও পাল্টায়, কারণ এইসব সম্পর্কের ধার সে কোনোদিনও ধারত না। অন্যদিকে রণবীর জাওয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বিখ্যাত নামি দামি অভিনেতা ও গায়ক, যার প্রতিটি ফিল্ম হয় সুপারহিট আর কনসার্টে থাকে উপচে পড়া ভিড়। ফ্যান ফলোয়িং তো অভাবনীয়, তাকে সবাই এক নামে চেনে, আর যে নামে পিতা ইকবাল জাওয়ান জেবি কোম্পানির ফাউন্ডার, কিন্তু ৮-৯ মাস আগে ভদ্রলোক পরলোক গমন করেন। ইকবাল জাওয়ান এর অনুপস্থিতিতে ওনার ছোট ভাই ফিরোজ জাওয়ান কোম্পানির সব কিছু দেখাশোনা করেন। যদিও কোম্পানি আর যে নামেই, আর কোম্পানির হেড ডিজাইনার হলো নাতাশা জাওয়ান, ওনার একমাত্র মেয়ে। আর যে চাচাতো বোন ইকবাল জাওয়ানের স্ত্রী মিসেস সোফিয়া জাওয়ান, যার নিজের প্রোডাকশন হাউস রয়েছে, যেটি বর্তমানে নাম্বার 1-এ আছে, জেবি প্রোডাকশন হাউস। আর যে একমাত্র ছোট বোন রিয়ানা জাওয়ান, তার মায়ের প্রোডাকশন হাউসের এলপি মানে লাইন প্রডিউসার। মিসেস সোফিয়া, নাতাশা, ফিরোজ, রিয়ানা জাওয়ান ম্যানশনে থাকেন, সানা আর যে আলাদা ফ্ল্যাটে থাকে। সকালের হালকা মিষ্টি রোদটা ব্যালকনি উপচে জানালা দিয়ে সানার মুখ ছুঁয়ে দেয়। সানা আড়মোড়া ভেঙে হামি তুলতে তুলতে উঠে বসে, এভাবেই বসে থাকে 2 কি 3 মিনিট। এটা তার অবাঞ্ছিত অভ্যাস। ঘুম থেকে উঠে চারিদিক বুঝতে ওর একটু সময় লাগে। এক পলক ঘড়ির দিকে নজর বুলাতেই বুঝলো 8টার উপরে বাজে। অনেকটা দেরি হয়ে গিয়েছে আজ। সানার সময় উপেক্ষা করে নিজের রুমে একবার চোখ ঘুরিয়ে দেখলো। পুরো রুমের দেওয়াল জুড়ে বেবি পিঙ্কের ছড়াছড়ে, তার মাঝে সাদা রেখাগুলো জানালার ফাঁক গলে আসা হালকা মিষ্টি রোদে নিজেদের পরিষ্কার, স্বচ্ছ আর সুশৃঙ্খল দেখাতে ব্যস্ত। ঠিক রুমের মাঝখানে পেচ, তার একপাশে ছোট্ট একটা টেবিল, তার উপরে থাকা ফুলদানিতে রাখা কাঁচা গোলাপের সুবাসে চারিদিক ভরিয়ে তুলছে এক মধুময় আবেশে। অর্গানিক ফুল বরাবরই পছন্দ সানার, তাই তার বেলকনিতে থাকে সব সময় নানা রঙের ফুলের বাহার। দেখে মনে হবে কেউ যেন নিজ হাতে পরম যত্নে সাজিয়েছে। একে ব্যালকনি কম, ফুলের বাগান মনে হচ্ছে বেশি। সানা ধীর পায়ে হেঁটে চলে যায় ওয়াশরুমে। 8 ঘন্টা পর ফ্রেশ হয়ে নিচে চলে যায়। সিঁড়ি দিয়ে নেমে প্রথমেই চোখে পড়ে বিশাল কালো দেওয়াল। সানা মাঝে মাঝে বুঝতে পারে না এই লোকের কালো এত পছন্দ কেন। সানার কাছে কালো মানেই অন্ধকার, কিন্তু সে আলোতে অভ্যস্ত। তাই তো নিজের রুমে সে নিজের মন মতো সাজিয়েছে। ড্রয়িং স্পেসে রয়েছে কুচকুচে কালো রঙের সোফা, মার্বেল টেক্সচারের গাঢ় কার্পেটের উপর বসানো গোলাকার টি টেবিল, পাশে ডাইনিং স্পেস, একটা গোলাকার কাচের টেবিল, তার উপরেই ঝুলছে পেজেন্ট লাইট, যার সোনালি আলো এক মুহূর্তেও কারো নজর কাড়তে সক্ষম। পাশে একটা বড় কিচেন, ঠিক কিচেনের বিপরীতে পাশে একটা গেস্ট রুম, পাশে একটি ছোট্ট রুম যেখানে মিসেস আয়েশা থাকেন, যিনি সকল কাজ দেখাশোনা করেন। বাকি দুজন রাতে চলে গেলেও তিনি এখানেই থাকেন। তার আপনজন বলতে কেউ বেঁচে নেই। ড্রয়িং রুমের এক পাশে অবস্থিত সিঁড়িটি, যা কাঠের ও লোহার সমন্বয় গঠিত। উপরেই রয়েছে 2টি বেডরুম, একটিতে সানা, অপরটিতে রণবীর থাকে। পাশে একটা রুম যেখানে অলওয়েজ তালা ঝুলানো থাকে। সানা নিজেও জানে না এই রুমে কি আছে, কোনোদিন জানতেও চায়নি। মাঝে মাঝে রণবীরকে দেখে এসে সেই রুমে থেকে বেরোতে। রুম 3টি সিঁড়ির সাথে লাগানো রেলিং দিয়ে ঘেরা। তাদের ফ্ল্যাটটি গুলশানে। পুরো বিল্ডিংয়ে এই একটি মাত্র ডুপ্লেক্স ফ্ল্যাট, যেটা 7 তলায় রয়েছে। বাকিগুলো স্বাভাবিক ফ্ল্যাটের মতোই। এরই মধ্যে দুবার কলিং বেলের শব্দ এলো। সানার ভাবনার বিচ্ছেদ ঘটলো। এক মুহূর্তেও ভ্রু কুঁচকে এলো, কারণ সে জানে এখন কে আসতে পারে। তাই কোনো কিছু না ভেবে নিজের রুমে ফিরে গেল। এই কালনাগিনীর মুখ দেখলেই তার দিনটাই খারাপ যাবে। মেঘা গিয়ে ডোর ওপেন করার সাথে সাথে ভেসে উঠছে এক বিরক্ত মাখা মুখ ঈশানী শাহ, রণবীরের সবচেয়ে কাছের বন্ধু, ঈশানের বোন, সাথে রণবীরের কো অ্যাক্ট্রেস এবং জেবি কোম্পানির মেইন মডেল। ঈশানী এক মুহূর্ত বিলম্ব না করে ভেতরে চলে আসে নিজের হাই হিলে টক টক আওয়াজ তুলে। তোমাদেরকে কাজে রেখেছে কে? নিশ্চয়ই ওই গেও ডাইনিটা।
এই জন্য কাজে এত ফাঁকিবাজ তোমরা। সরি ম্যাম, আমি আর কিছু বলার আগে আবারও ঝাঁঝালো কণ্ঠ শোনা গেল। তোমার সরি তোমার কাছেই রাখো। তুমি জানো তুমি দরজা খুলতে ঠিক 1.5 মিনিট লেট করেছো। আমার মতো একজন ফেমাস পার্সনের জন্য এটা কতটা অপমানজনক। আর আমি বলছি বা কাকে? এখন এটা বলো, আর যে কোথায়? মেঘা এতক্ষণ ঈশানীকে মনে মনে হাজারটা গালি দিয়ে ফেলেছে। এই মেয়েকে সে দু চোখে দেখতে পারে না, তারপরেও একেই সকাল সন্ধ্যা দেখতে হয়। উফ! স্যার এখনো জিম থেকে ফিরেনি। মুহূর্তেই ঈশানী ফ্রি কুচকে এলো, এক পলক ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা প্রায় বাজতেই চলেছে। আর যে তো 8:30টায় চলে আসে। সে কিছু না বলে সোফায় গিয়ে বসে আর বলে, মালাকে ডেকে দাও। আচ্ছা বলে মেঘা চলে যায়। মালা মেঘার চাচাতো বোন, সাথে ঈশানীর গুপ্তচর। এ বাসার সব খবর সে ঈশানীর কাছে প্রচার করে, বিনিময়ে মোটা অঙ্কের টাকাও বুঝে নেয়। একটু পরে ক্লিক শব্দে দরজা খুলে গেল আর প্রবেশ করলো এক দীর্ঘ সুঠামদেহী বলিষ্ঠ যুবক। কালো রঙের হুডি পরিহিত 6 ফিট 1 ইঞ্চি সেই ব্যক্তি আর কেউ না, রণবীর জাওয়ান। দেখি বোঝা যাচ্ছে কতটা পরিশ্রম করতে হয়েছে এই পেঁচানো বডি বানানোর জন্য। চোখে মুখে স্বভাবসুলভ গাম্ভীর্যের ছোঁয়া, আর চোখে ভেসে আসছে তীব্র আত্মবিশ্বাস। বয়স 30-এর কোঠায় হলেও কারো বোঝার সাধ্য নেই ঘামে ভেজা সিল্কি চুলগুলো সারা কপাল জুড়ে ল্যাপচানো, যা তাকে আরো আকর্ষণীয় করে তুলছে। হাস্যোজ্জ্বল ফর্সা মুখশ্রী আর ডার্ক ব্রাউন আইস তাকে সবার থেকে আলাদা করেছে। দেখি মনে হচ্ছে কোনো হলিউডের নায়ক। তার এই ব্যক্তিত্বে আর সৌন্দর্যের জন্য মাত্র 5 বছরে খ্যাতির শীর্ষের সাথে টলিউডের সেরা অভিনেতার সকল পুরস্কার রয়েছে তার ঝুলিতে। রণবীরের দৃষ্টি সামনে পড়তে ঈশানী নজরে এলো। মুহূর্তে একটা বিরক্তি ভাব ফুটে উঠে চেহারাতে। নিজেকে যথেষ্ট শান্ত করে শীতল কণ্ঠে শুধলো, তুমি তুমি এখানে কি করছো? ঈশানীর ধ্যান ভাঙলো। এতক্ষণ সে এক দৃষ্টিতেই তাকিয়ে ছিল রণবীরের প্রশ্নে। সে ভনিতা করে বলতে শুরু করলো, আর যে ইউ নো না আমি একা ব্রেকফাস্ট করতে পারি না, তাই তোমার সাথে। সামনে তাকাতেই রণবীরের বিরক্তি ভরা মুখ দেখে ঈশানী ঠোক গিলে বাকি কথা ফেলে, আই মিন তোমার আর সানার সাথে ব্রেকফাস্ট। সাত সকাল আমি কোনো ঝামেলা চাই না। ব্যাস, আর কোনো কথা শোনার প্রয়োজনই মনে করলো না আর না জানার। এমনিতেই রণবীরের মন মেজাজ ভালো নেই, এখানে থাকলে আরও কি বলে ফেলবে। কালকে সানার সাথে একটু বেশি খারাপ বিহেভ করেছিল। একেই সানা উল্টোপাল্টা কথা বলেছিল, তার উপর রণবীরেরও মাথা গরম ছিল। পরে যখন বুঝতে পেরেছিল থাপ্পড় দেওয়া উচিত হয়নি, তখন অবশ্য সানার রুমে গিয়েছিল, কিন্তু সানার রুমের দরজা বন্ধ ছিল। ভেবেছে আজ সকালে কথা বলবে, কিন্তু এখন পর্যন্ত তার দেখা নেই। সে এই সম্পর্কটাকে মানার চেষ্টা করছে, হয়তো একটু সময় লাগবে, কিন্তু সানার রোজকার ব্যবহারে সে ভীষণ বিরক্ত। এমন মনে হচ্ছে তার লাইফটাও তার বাবার মতোই হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে আর যে নিচে নামে সম্পূর্ণ তৈরি হয়ে, তার পরনে কালো সিল্কের শার্ট, বুকের উপরে 3টি বোতাম খোলা, উকি দিচ্ছে তার লোমসিন বুক। শার্টের উপরে কালো স্যুট, সাথে কালো প্যান্ট, গাঢ় কালো লেদারের লোফার, হালকা পলিশে দৃপ্তমান বুটসগুলো একদমই মানানসই, হাতে রোল্যাক্স ঘড়ি। সব কিছু মিলিয়ে স্বাচ্ছন্দ্যতার আভিজাত্য, আধুনিকতার শুদ্ধতা এবং ব্যক্তিত্বের তীক্ষ্ণ দৃপ্তিতে গড়া এক নিখুঁত পুরুষালী উপস্থিতি জানান দিচ্ছে। ঈশানী খেয়ে ফেলা দৃষ্টিতে তাকিয়ে আছে। রণবীরকে সে সেই ছোট্টবেলা থেকে পছন্দ করে। আর যে কোনো দিকে না তাকিয়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। ঈশানীও তার পেছন পেছন যায়। আর যে বসতে ঈশানী স্বভাবস্বরূপ তার পাশে চেয়ার দখল করে নিল। আর যে দেখেও অদেখাই করে গেল। মিসেস আয়েশা দুজনকে ব্রেকফাস্ট সার্ভ করতে শুরু করলেন। আর যে মুখে একটা ব্রেড নিয়ে জিজ্ঞেস করলো, সানা কোথায়? সানা এখনো নিচে আসেনি। ওনার বলার সাথে সাথেই ওনার পাশ দিয়ে কানে ইয়ারপড হেডফোন লাগিয়ে ফুল সাউন্ডে গাছা অনলি গান ছেড়ে গানের তালে তালে গা দুলিয়ে কিচেনে চলে গেল। চারপাশে কি আছে এক মুহূর্তের জন্য তাকিয়েও দেখেনি। আর যে আর ঈশানী অবাক নয়নে তাকিয়ে তাকেই দেখতে লাগলো। যেই মেয়ে 1 মিনিটের জন্য ঈশানীকে দেখতেই পারতো না, আজ সে না চাইতো চলে গেল। কিছুক্ষণ পর সানা আবারও ফিরে আসলো, হাতে জুস।
কোনো দিকে না তাকে মিসেস আয়শাকে বলল। আশা খালা আমার ব্রেকফাস্ট রুমে পাঠিয়ে দেবেন। কথা শেষে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। পেছনে ফেলে গেল 3 জোড়া বিস্মিত চোখ। রোজকার মানুষের ব্যবহারটা যখন হঠাৎই থেমে যায় তখন সবারই সন্দেহ হয়, যেমনটা এখন হচ্ছে ঈশানের। সে মুখের খাবার না চিবিয়ে ভ্রুক্ষেপহীন তাকিয়ে আছে সানার যাওয়ার দিকে আর মনে মনে ভাবছে, এটা কি হলো? যে মেয়ে আমাকে দেখলে তেলে বেগুনে জ্বলে উঠতো, সে না তাকিয়েই চলে গেল। কিছু একটা ভেবে তাড়াতাড়ি 2 গালে হাত বুলিয়ে দেখে ভাবল, কোথাও আমার মেকআপ কম হয়নি তো, নাকি আমায় চিনতে পারেনি? রোজকার মতো আধা ঘন্টা লাগিয়েই তো মেকআপ করেছি। আয়নাতেও দেখলাম ঠিকই আছে, হয়তো আমি স্বপ্ন দেখছি। এই ভেবে ঈশানী নিজেই নিজের হাতে সিমটি কাটলো। পরপরই আহ করে চিৎকার করে উঠল। সাথে সাথে সবার দৃষ্টি সানার থেকে সরে তার দিকে এলো। ঈশানী একটা ছোটখাটো হাসি উপহার দিয়ে খাওয়ায় মনোযোগ দিল। আর যেও নিজের কাজে বহাল হলো, কিন্তু মনের মাঝে একটা খটকা থেকে গেল। সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লো। ঈশানী সামনেই তাকিয়ে দেখলো মালা দাঁড়িয়ে আছে। তাকে চোখের ইশারা জিজ্ঞেস করলো কি হয়েছে কিনা। সে মাথা নেড়ে বুঝালো সে কিছুই জানে না। তারপর সেও কি জানি চলে গেল। আর যে আর ঈশানীর খাওয়ার পর তারাও চলে যায়। আজ তাদের শ্যুট আছে, কিন্তু আর যে এমন মনে হচ্ছে কিছু ফেলে যাচ্ছে। হ্যাঁ, রোজ বের হওয়ার আগে সানা হলরুমে থাকবে, রণবীরকে এটা ওটা বলবে। আজ সানা সেখানে নেই। কোথাও তার আঘাতে বেশি কষ্ট পায়নি তো? সে ভাবতে ভাবতে লিফটে এসে থামে পার্কিং লটে। তার ভাবনার বিচ্ছেদ ঘটে। সে বেরিয়ে হেঁটে যায় গাড়ির কাছে। পেছন পেছন ঈশানীও আসে। তার নিজের গাড়ি থাকা সত্ত্বেও সে আরজের সাথেই যাবে। পার্কিং লটে দাঁড়িয়ে আছে আরজে। তার অতি পছন্দের কালো চকচকে BMW i7, যেটা সে বিশেষভাবে জার্মান থেকে ইম্পোর্ট করেছে। তার আরও 3টে গাড়ির সাথে কয়েকটি বাহিরের দেশ থেকে আমদানি করা নিউ মডেলের বাইকও দেখা যাচ্ছে। বাইকের প্রতি তার ভীষণ ঝোঁক, তাই মায়ের করা নিষেধাজ্ঞা উপেক্ষা করেও বাইক চালাবে। তবে এগুলো তার শখের গাড়ি, যেগুলো ড্রাইভ করে সে নিজে কোনো পার্টিতে যায়। সামনেই তার ড্রাইভার কামাল একটা সাদা টয়োটা নিয়ে দাঁড়িয়ে তার আসার অপেক্ষায়। পেছনের সিটে আরজে আর ঈশানী বসার সাথে সাথে কামাল গাড়ি স্টার্ট দেয়, কিন্তু আরজের সেদিকে কোনো খেয়াল নেই। গাড়ি গেট পার হওয়ার আগে সে গম্ভীর কণ্ঠে গম্ভীর স্বরে বলে উঠছে, স্টপ। কামাল, তুমি ঈশানীকে নিয়ে চলে যাও, আমি অন্য গাড়ি নিয়ে চলে আসব। ব্যাস কথা শেষ। সে কোনো দিকে না তাকিয়ে বেরিয়ে চলে গেল। কিন্তু আর যে আর বলা হয়ে উঠল না, কারণ আর যে অলরেডি বড় বড় কদম ফেলে দৃষ্টিগোচরে চলে যায়। কামালও গাড়ি নিয়ে চলে যায়। ঈশানী আর কি বা বলবে? আর আরজের কারো কথা শুনলে তো? আরজে আবারও ফ্ল্যাটে আসে। ডাইনিং এরিয়া দেখে, না মেয়েটা নেই, নিশ্চয়ই রুমে আছে। কিছু না ভেবে সানার রুমের দিকে চলে গেল। একবার নক করলো, না ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। দরজা খুলে দেখে সে ভেতরে ঢুকে গেল। ঢুকেই এক অদ্ভুত দৃশ্যের মুখোমুখি হলো। সানা বেডের পাশে ছোট্ট টেবিলটার ওপর মোবাইল স্ট্যান্ডের ওপর মোবাইল রেখে খাটের উপর আরাম করে বসে ঘিয়ে ভাজা পরোটা নিয়ে দুধে চুবিয়ে চুবিয়ে খাচ্ছে। সে খাচ্ছে কম, সামনে মোবাইলের স্ক্রিনে চলতে থাকা মোটু পাতলুর কার্টুনের সাথে তাল মিলিয়ে হাত পা নাড়াচ্ছে বেশি, আর আবল তাবল গিয়েই চলেছে। না দেলা না দেমরি না ঘুরি, এ মোটু আর পাতলু কি জুড়ি, এ মোটু আর পাতলু কি জুড়ি। আরজের মনে হলো সে এই মুহূর্তে পৃথিবীর সব থেকে বেসুরে গান শুনছে। এই 1 বছরে সে সানার গান কোনোদিনও শুনিনি। সে এত বড় সিঙ্গার, আর তার বউয়ের গলা, এটা বিশ্বাস করতে একটু কষ্টই হলো। নিজেকে সামলিয়ে সানাকে ডাকলো। সানা। সানা চুপ হয়ে গেল, দৃষ্টি এখনো মোবাইলে। আর যে একটু দম নিয়ে বলতে শুরু করলো, লিসেন সানা, আমি কাল এমন কিছুই করতে চাইনি। আমি হাজারবার বলেছি আমার আর ঈশানীর মাঝে কোনো সম্পর্ক নেই। এগুলো শুধু ফ্যানদের বানানো, আর মিডিয়া সেটাকে পাবলিসিটির জন্য ইউজ করছে, জাস্ট নিজেদের পাবলিসিটি বাড়ানোর জন্য। আর তুমি? আর কিছু বলার আগেই শোনা গেল সানার রুম কাঁপানো হাসি। আজ কিছুটা ভরকে গেল। সে তো হাসির কিছু বললই না,
এই মেয়ে এভাবে হাসলো কেন? আবারও আসলো সানার আওয়াজ। OMG, Chingam sir. I'm a big fan of you, man. Chingam ki changul se bas na yam possible. সানা সিঙ্গামের মতো দুই হাতে গুলি ধরে পেছন ফিরতে দেখলো রণবীর তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে সামনে তাকিয়ে ভাবছে এই লোক এখানে কেন। মোবাইল অফ করে সানা কান থেকে ব্লুটুথ খুলল, তারপর চোখ মুখ শক্ত করে রণবীরকে শুধল। কিছু চাই? রণবীর অবাক না হয়ে পারল না, এই মেয়ের সাথে সে এতক্ষণ কথা বলল আর সে নাকি কানে ব্লুটুথ লাগে কার্টুন শুনছিল। ভীষণ রাগ হচ্ছে রণবীরের, কিন্তু এখন রাগা ঠিক হবে না। আমি এতক্ষণ যা বলেছি তুমি কিছুই শুনতে পাওনি। আপনি ব্লুটুথ কানে লাগিয়ে শুনতে পান? রণবীর কিছু বলবে তার আগে সানা হাত উঠিয়ে থামিয়ে দিল। সেকেন্ড। মালা, জি ম্যাম। আমি তোমাকে বলেছি বেশি করে ঘি দিতে, তুমি দিয়েছিলে? জি ম্যাম। হয়নি, আবার গিয়ে ভেজে নিয়ে আসবে। মালা আচ্ছা বলে যাওয়ার সময় রণবীরকে দেখে শয়তানি হাসি দিয়ে আবারও বলল, ম্যাম ঘি কতটুকু ঢালবো? গুপ্তচুরিতে যত টাকা পাওয়া যায় অত টাকার ঘি ঢালবে। ব্যাস। মালার মুখ ফাটা বেরোনোর মতো চুপসে গেল। সে আর কোনো দিকে না তাকিয়ে চলে গেল। রণবীর বুঝতে না পারলেও মালা ঠিকই বুঝতে পেরেছে সানা কি বলেছে। আজ যে এখনো বিস্মিত চোখে পর্যবেক্ষণ করছে সে। আজ পর্যন্ত সানাকে কারোর সাথে গলা উঁচিয়ে কথা বলতেই দেখেনি। সানা এবার আর্যের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আপনি কি যেন বলেছিলেন? এই বলে সানা নিজের হাতের মোবাইলে ব্যস্ত হয়ে পড়ল। আর্য ভীষণ বিরক্ত। একে তো এইসব কথা ওর সাথে যায় না, তার উপর নাকি আবার বলতে হবে। সে রাগ গিলে দুই আঙুল দিয়ে মাথায় দুই পাশে স্লাইড করে শীতল কণ্ঠে শুধল, সানা হয়তো আমার এমন বিহেভ করা ঠিক হয়নি। সানার দৃষ্টি স্ক্রিনে রেখে ছোট্ট করে বলল, দেখো, আমি স্ট্রেইট কথা বলতে পছন্দ করি। এই সম্পর্কটাকে মানতে আমার আরো সময় লাগবে। তুমি এই বিষয়ে কিছু বলতে চাও? সানা, ক্যান ইউ হিয়ার মি? আজ পেছায় বিরক্ত। সানা কখন থেকে মনোযোগ সহকারে মোবাইলে কি যেন দেখছে আর করছে। মনে হচ্ছে তার কথাই শুনছেই না। এবার আর যে নিজেকে কন্ট্রোল করতে পারল না। সানা তো। আর কিছু বলার আগে সানা একটু জড়িয়ে পড়ল। চিৎকার করছেন কেন? কানের পোকা তাড়াবেন নাকি? এক পলক আর্যের দিকে তাকালো, পরক্ষণে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে বলল, আর হ্যাঁ, আই অ্যাকসেপ্ট ইয়োর সরি। আপনার হয়তো শুটের জন্য লেট হচ্ছে না, কিন্তু আমার কাজের জন্য লেট হচ্ছে। এক্সকিউজ মি। সানা মোবাইলটা বিছানায় রেখে সাইড ড্রয়ার থেকে একটা কাঁচি নিয়ে আর আর্যের পাশ কাটিয়ে বেলকনিতে চলে যায়। বেলকনিতে থাকা কিছু গোলাপ গাছের হলুদ পাতা কাটতে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যেন সে আর পাতা ছাড়া আর কেউ নেই। আর যে এখনো ঠায় দাঁড়িয়ে। সে সানার থেকে এমন জবাব কাশ্মীর কালেও আশা করেনি। হাতের ঘড়িতে নজর বুলাতেই দেখলো প্রায় 10টার কাছাকাছি। না, আর দাঁড়ানো যাবে না, অলরেডি সে লেট। বাড়ি এসে সানার সাথে কথা বলা যাবে। সানা তো আর পালিয়ে যাচ্ছে না। আর যে রুম ত্যাগ করতেই সানা আর্যকে পেছনে ফিরে তাকালো। যখন আর্যে প্রথম রুমে এসেছিল তখনই বুঝতে পেরেছিল আর্যের ইউজ করা মশারা পারফিউমের তীব্র কফি আর ভ্যানিলার স্মেল তার নাকে এসেছিল, কিন্তু সে রণবীর কি রিয়্যাক্ট করে দেখতে চেয়েছিল। বাহ শানা, বাহ, হোয়াট অ্যান অ্যাক্টিং। আই উইল অ্যাপ্রিশিয়েট ইউ। তারপর ধীর পায়ে হেঁটে ব্যালকনির রেলিং ঘেঁষে দাঁড়িয়ে নিচের দিকে তাকালো। নিচে আর্যের গাড়িটা দেখা যাচ্ছে। সানা শক্ত করে রেলিংটা ধরলো, চোখ বন্ধ করে ভাবলো এই একটা বছরে সে এই সম্পর্কটাকে রক্ষা করার জন্য কি না করেছে। রণবীরের করা তার প্রতিটি অবহেলা সহ্য করেছে। রণবীর ওকে এই এক বছরে 1 পয়সার দামও দেয়নি, আর না দিয়েছে এক মুহূর্ত সময়। কোনোদিনও তার খোঁজ খবর রাখেনি। মনে পড়েছে রণবীরের মায়ের প্রতিটি ধারালো কথা। আর্যের মা মিসেস সোফিয়া তাকে উঠতে বসতে মনে করিয়ে দিত সানার ছোট ঘরের। আর্যে এসব শুনলেও তার মায়ের উপর কিছুই বলতো না। ভদ্রমহিলা ভীষণ অহংকারী। সানা জানে না কেন উনি ছোট ঘরের লোকেদের সহ্য করতে পারে না।
আর্যের পুরো পরিবার প্রতি ক্ষণে ক্ষণে তাকে মনে করিয়ে দিত সানা আর্যের যোগ্য না। আর কাল রাতে রণবীর নিজে বলেছে তার সাথে সানাকে মানায় না। এতদিন সে সবটা নিজের মায়ের জন্য মুখ বুজে শুনেছিল, কিন্তু যখন তার মা মারা গেল তখন সে কাউকে কাছে পায়নি। সানা খুব করে বুঝেছে এরা কেউই আপন হবে না। সানা ধীরে ধীরে চোখ খোলে। প্রত্যেকটা মানুষের লাইফে দুটো পার্ট থাকে, একটা দেখা, অন্যটা দেখানো। আমার তো দেখার পার্ট শেষ, এবার আপনাদের দেখানোর পালা। সানা খান কি জিনিস? ভেতর থেকে মোবাইলের টিং টিং আওয়াজ আসলো। সানা গিয়ে মোবাইল খুলে দেখলো কাঙ্ক্ষিত মেসেজটি। I am back to BD. Please pick up me. সানা ছোট্ট করে একটি ভয়েস পাঠালো। আমি আধা ঘন্টার ভেতরে এয়ারপোর্টে আস। গত 15 মিনিট যাবৎ সানা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে আছে। চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। সানা বুঝতে পারছে না বিমানবন্দরের সামনে 2-3টা চেয়ার রাখলে কি এমন হতো। হ্যাঁ, কত বা খরচ হয়ে যেত। সে যদি দেশের প্রেসিডেন্ট হতো তাহলে সর্বপ্রথম এখানে চেয়ার রাখতো। বিরক্তি নিয়ে আবারও চারপাশ তাকালো। না, এখনো বের হয়নি। মনে মনে ভাবছে আসুক আগে, প্রথমে কাঁচা চিবিয়ে চিবিয়ে খাবে, তারপরই কথা। সানা খানকে 15 মিনিট দাঁড় করানো। তার ভাবনার মাঝে কেউ তাকে পেছন থেকে ডেকে উঠল। রাক্ষসী রানী কটকটি। সানা খুব করেই জানে তাকে এই নামে কে ডাকতে পারে, তাই সে পিছন না ফিরে বলল, বাবা বিটকেল, এখানে আসো, তোমার জন্য সারপ্রাইজ আছে। যখন কেউই আসলো না তখন সানা টনক নড়ল। অন্য কেউ কিছু বলেনি তো? সানা তৎক্ষণাৎ পিছন ফিরে তাকালো। সামনেই নজরে আসলো অতি পরিচিত একটা মুখ। 5 ফিট 11 ইঞ্চি শুভ্র ফর্সা একখানা মুখ, যে এই মুহূর্তে হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। পরনে ডেনিম জ্যাকেট, সাথে হোয়াইট শুজ, এক হাতে সাদা সুটকেস, অন্য হাত দিয়ে চোখের কালো সানগ্লাসটা খুলে 2 হাত 2 দিকে মেলে শাহরুখ খান স্টাইলে দাঁড়িয়ে সানার দিকে তাকিয়ে আছে। সানা ফুস করে নিঃশ্বাস ছেড়ে এগিয়ে গেল, গিয়ে ঠাস করে একটা জোরে কিলি বসিয়ে দিল বাহুতে, আর বলতে শুরু করলো, এসপির বাচ্চা, এটা তোর আসার সময়? হ্যাঁ, গত 15 মিনিটের ওপরে আমি এখানে চেয়ার ছাড়া দাঁড়িয়ে, তুই বুঝতে পারছিস? এসপি খুব ভালো করেই জানে সানা ইচ্ছাই বলবে, তাই সে কিল বসানো জায়গায় নিজের হাত দিয়ে ডলতে ডলতে বলা, সানা মেরি মা, আমি সত্যি বলছি। আমি পাইলটকে 100 বার বলেছি আমাকে 15 মিনিট আগে যেন নামিয়ে দেওয়া হয়, কেননা আমার জন্য এয়ারপোর্টে ভিআইপি মানুষ অপেক্ষা করছে। কিন্তু পাইলট ঠিক আমাকে 15 মিনিট পরেই ল্যান্ড করালো, আর তোর 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হলো। ট্রাস্ট মি পেস্ট্রি, আই এম ইনোসেন্ট। এসপি ফোলা ফোলা চেহারা বানিয়ে তার দিকে তাকিয়ে আছে। সানা খুব ভালো মতনই বুঝতে পারলো এই ছেলে তার মজা ওড়াচ্ছে। সানা মুখে মেকি হাসি নিয়ে সুথল, মজা নিচ্ছিস? হুম মজা এসছে? হুম কানের নিচে বাজাই এবার। হুম টনক নড়তেই এসপি তড়িঘড়ি করে মাথা দুদিকে নাড়িয়ে বলে উঠল, আরে না না, ওভাবে ওয়েলকাম মাত্র তোর থেকে আশা করা যায়। সানা কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে বললাম, তুই কি যাবি নাকি এখানে থাকবি? থাকার হলে থাক, শুধু সুটকেসটা আমায় দিয়ে দে। আরে দাঁড়া, এখনো গাড়ি আসে নাই। সানা হাঁটা থামিয়ে তার দিকে ফিরে তাকায়। গাড়ি? কিসের গাড়ি? সানার বলতে দেরি, কিন্তু তাদের সামনে একটা গাঢ় লাল রঙের টয়োটা ল্যান্ড ক্রুজার এসে দাঁড়াতে দেরি হয়নি। ভেতর থেকে ড্রাইভার বেরিয়ে চাবি আর ড্রাইভিং লাইসেন্স এসপির হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। এসপি হাতে চাবি নিয়ে সানার দিকে ফিরে একটা হাসি দিয়ে বলল, দ্যাটস মাই নিউ কার। সানা চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে শুধল, এসপি, তুই বিদেশে পড়াশোনা বাদ দিয়ে ব্যাংক ডাকাতি করিসনি তো? ব্যাস, এসপির মুখ চুপসে গেল। এটা আমার ভাই কিনে দিয়েছে। সানা এবার সন্দেহ দূর হলো। সে উচ্ছ্বাসিত হয়ে জানান দিল, তাহলে ঠিক আছে। আমি আবার ভাবলাম তোর মতো ফকিরের কাছে এত দামি গাড়ি কোথা থেকে আসলো। আমি ফকির? তুই কি নিজেকে আমির দাবি করতে চাস? এসপি এই কথা বাড়ালো না। এই মেয়ের সাথে কথা বাড়লে তার সম্মান যতটুকু আছে ততটুকু চলে যাবে। সে গাড়ির পেছনে সিটে সুটকেসটা রেখে দুজনেই সামনে বসল। গাড়ি চলে গেল এয়ারপোর্টের সীমানা পেরিয়ে। এসপি মানে সরফরাজ চৌধুরী সানার একমাত্র বেস্ট ফ্রেন্ড, বলা বাহুল্য চাইল্ডহুড ফ্রেন্ড, কারণ তারা দুজন একসাথে ক্লাস 3 থেকে অনার্স পর্যন্ত পড়াশোনা করেছে।
এসপি দাদা ছিল ওই সময়কার অনেক বড় রাজনৈতিক নেতা। তখন তাদের পারিবারিক অবস্থা ছিল জমজমাট, কিন্তু বেশি দিন সুখ সহ্য হয়নি। পলিটিক্যাল আপ ডাউনের জন্য তাদের পরিবারকে মুখোমুখি হতে হয় বড় ধরনের দুর্বিষহের, যার জন্য তাদের পরিবারের সবার জীবন ঝুঁকিতে চলে আসে। এসপির বড় ভাইকে পাঠিয়ে দেওয়া হয় বাহিরে দেশে। এসপি ছোট থাকার কারণে তাকে তার মামা বাড়িতে নিয়ে আসা হয়। সানাদের বাড়ির পাশে এসপি নানা বাড়ি, সেখান থেকে তাদের পরিচয়। যদিও এসপি সানার থেকে 2 বছর বড়, কিন্তু তাদের বন্ডিং অনেক ভালো। রাজনৈতিক শত্রুরা তার বাবা আর দাদার অ্যাক্সিডেন্ট করায়। ওই অ্যাক্সিডেন্টে তার বাপ দাদা দুজনেই মারা যায়। তাদের ব্যবসার হাল ধরে এসপির মা রাহেলা চৌধুরী। তিনি একজন শিক্ষিত ও বিচক্ষণ মহিলা ছিলেন। ভদ্রমহিলা একা নিজের কোম্পানি দাঁড় করান, যার নাম গিনি ফ্যাশন হাউস। এটি এখন অনেক বড় একটি পোশাক কারখানা ও ফ্যাশন হাউসে পরিণত হয়েছে। এসপির বড় ভাই সরহাদ চৌধুরী এখন একজন ফেমাস ডিরেক্টর, সাথে তার মায়ের কোম্পানিও দেখাশোনা করে। 1.5 বছর আগে এসপির নানি মারা গেলে এসপির মামা এসপিকে নিয়ে বাইরে দেশে যায়। অন্যদিকে এসপির প্রধান কাজ হলো মেয়ে পচানো। মেয়েরা পটার আগ পর্যন্ত তার চেষ্টার অবকাশ থাকবেই না। একবার পচে গেলেই ব্রেকআপ। তারা দুজনেই স্কুল থেকে ভার্সিটি পর্যন্ত ভঞ্জামির জন্য ফার্স্ট ক্লাস পেত। শুটিং চলছে আজ ইনফিনিটি লাভ মুভির শুট প্রায় শেষের দিকে। লাস্টের কয়েকটা সিন দুবাই শুট করা হবে। আর যে এইসব নিয়ে ডিরেক্টরের সাথে কথা বলছিল। সামনের সেটে সবাই সবকিছু রেডি করছে। একটু পর তার আর ঈশানীর কিসিং সিন। সবকিছু ঠিকঠাক হওয়ার পর ঈশানী আসলো একদম তৈরি হয়ে, চোখে মুখে উপচে পড়া খুশি। কিন্তু মুহূর্তেই তার মুখ কালো হয়ে গেল যখন আর্যের পরিবর্তে তার বডি জাবলকে দেখলো। আর্যে অ্যাকশন সিন থেকে শুরু করে সকল সিন সে নিজেই করে। একমাত্র রোমান্টিক সিন করার জন্য তার বডি জাবল রাখা হয়। ঈশানী হতাশ হয়ে তার কাজে মন দিল। অদূরে আর্যে ডিরেক্টরের সাথে বসে মনে মনে চলছে সানার আজকের করা বিহেভ। সব তো ঠিকই ছিল, হঠাৎ কি হলো সানার? সিন শেষে আজের ম্যানেজার রওনাক এসে জানায় দুবাই শুটিং শেষে একটি কনসার্টের আয়োজন করা হবে যদি আরজে হ্যাঁ বলে। আরজে কিছু ভেবে হ্যাঁ বলে দেয়। এসপি চর্চা গাড়ির রাজধানীর সেই চিরচেনা জ্যামে ফেসে আছে। এসপি খুব বিরক্ত এই ট্রাফিকের জন্য। এদেশের রাস্তা ভালো লাগে না, ইচ্ছে করছে এই মুহূর্তে লন্ডনের রাস্তাটা নিয়ে আসতে। পাশে তাকে দেখলো সানা চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে আছে, ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। এসপির মায়া হলো। সানা কোনোদিনও এমন ছিল না, লাইফ সম্পর্কে ছিল পুরোই উদাসীন। অথচ বিয়ের পর প্রায় তার কাছে কল দিয়ে কান্নাকাটি করত। এসপি কল্পনাও করেনি সানা এমন হবে। সানা চোখ বন্ধ রেখেই বলল, এইভাবে তাকিয়ে আছিস কেন? কেন ভাবছি তোর উপর আমার রাগ করা উচিত। কেন? মা চলে যাওয়ার ব্যাপারে আমাকে সাথে সাথে জানালি না কেন? মা ছোট থেকে আমাকে নিজের ছেলের থেকেও বেশি আদর করতো, আর আমি শেষবার তাকে দেখতেও পারলাম না। এসপি ছোটবেলা থেকে সানার দেখা দেখি সেও সানার মাকে মা বলি ডাকে। ওই সময় আমার ব্রেইনিং করেনি, কি ব্রেইনিং মানে? ওয়ার্কিং করেনি। এটাই বল, তোর আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই। আচ্ছা এগুলো ছাড় মামা, তোর আপডেট বল। ওই আরজিকে আমি ডিভোর্স দিব, কিন্তু তার আগে বোঝাবো এই সানাকে। তুই কি ওই নাগিন সিরিয়ালের মতো প্রতিশোধ নিবি? এসপি দুষ্টুমি করে বলল। সানা সিরিয়াস হয়ে জানালো, খেলাটা প্রতিশোধের থেকেও বেশি অবহেলার। কেননা রণবীর বা তার ফ্যামিলি এই 1 বছরে আমার উপর কোনো নির্যাতন বা অত্যাচার করেনি। তবে অবহেলিত হয়েছি অবশ্যই। তাই রণবীরকে বোঝাবো কারো অবজ্ঞা নিয়ে বেঁচে থাকা কতটা কঠিন। সানার চোখে খেলে গেল দৃঢ় সংকল্প। এসপি কিছু একটা ভেবে আবার জিজ্ঞেস করলো, ভালোবেসেছিস ওকে? না। এসপি তড়াক করে তার দিকে তাকালো। তাহলে এই 1 বছর কেন? কথা দিয়েছিলাম আমি আমার মাকে। মা লাইফে ফার্স্ট টাইম কিছু চেয়েছিল আমার কাছে, আমি যেন মন প্রাণ দিয়ে। আমার মা সকাল বিকেল করে একটা কথাই বলতো, মেয়েদের জীবন মানেই স্বামী আর সংসার। পরে আমি ভাবলাম বিয়ে যখন হয়েই গিয়েছে হয়তো এটাই ভাগ্য, কিন্তু এখন আমি বুঝতে পারছি
কি বুঝতে পারছিস? যে থাকতে চায় না তাকে ছেড়ে দেওয়াটাই ভালো। মাঝখান দিয়ে আমার স্বপ্নগুলো গেল। বিয়ে না হলে এতদিনে আমি কত বড় ডিজাইনার হয়ে যেতাম। সানা উপরের দিকে তাকিয়ে উদাসীন ভাবে ভাবতে ভাবতে বলল, দেশ বিদেশ থেকে লোকজন আসতো শুধু এক পলক আমাকে দেখার জন্য। সানা স্বপ্নে ডুবে গেল। এসপি বুঝতে পেরে তাড়াতাড়ি হাত দিয়ে তাকে নাড়া দিল। এই স্বপ্নের রানী, স্বপ্ন থেকে বেরিয়ে আয়। কারণ পেস্ট্রি, তোর স্বপ্ন আর এই ট্রাফিক এখনো একই জায়গায় ফেসে আছে। ইয়ার, তাহলে তোর এখনো স্বপ্ন ডিজাইনার হওয়ার? হ্যাঁ, সাথে আরেকটা আছে। কি সেটা? একদিন আমি বড়লোক হব, অনেক টাকা হবে আমার, তারপর 4টা গরু কিনবো আমি। পেস্ট্রি, তুই গরু কিনবি কেন? কেননা আমি পুরো শহরবাসীকে জানিয়ে ওই রণবীরের আকিকা দিব আবার। ওর নাম আমি রণবীর জওয়ানের পরিবর্তে রণবীর জাউরা রাখবো। এসপির পেট ফেটে হাসি এলো। সে হাসি থামিয়ে বলল, সাথে আর একজনরাও রাখিস? কার? আবে ইয়ার, তুই তো জানিস তোর লাইফে একটা জাউরা জামাই আছে, আর আমার লাইফে একটা জাউরা মামাই আছে। এবার দুজনেই একসাথে অট্টহাসিতে ফেটে পড়ল। তাদের দুজনের বন্ডিং চাই এমন, না দুজনের মাঝে কোনো গোপনীয়তা আর না কোনো জড়তা। হাসি থামিয়ে এসপি জিজ্ঞেস করল, এখন কোথায় যাবি? জি, ফ্যাশন একাডেমিতে চল। ততক্ষণে ট্রাফিক ছেড়ে দিয়েছে। এসপি হাসি বজায় রেখেই বলে উঠছে, তাহলে আমাদের সানা ফিরে এসেছে। ইয়া, সানা ইজ ব্যাক। সো লেটস গো পেস্ট্রি। ওকে বেস্টি। সানা ছোটবেলা থেকেই ডিজাইনের প্রতি ছিল বিশেষ ঝোঁক। তার বাবার এগুলো একদম পছন্দই ছিল না, কিন্তু তার স্বপ্ন ছিল বড় হয়ে ফ্যাশনের ওপর কিছু হওয়া। তাই যখন সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছিল, তখন এসপি তার মায়ের সহায়তায় জিও ফ্যাশন একাডেমিতে ভর্তি হয়। এই ব্যাপারে এসপি আর তার মা ছাড়া কেউই জানতো না। বাবাকে সে ভীষণ ভয় পেত। বাবার জন্যই সে একাডেমিতে নিজের নাম চেঞ্জ করে সিমরান খান নিয়ে 2 বছর ক্লাসও করে। একাডেমির হেড ছিল তুর্কির বিখ্যাত ডিজাইনার সোনা প্র্যাকটিস। মাত্র 2 বছরের নিজের যোগ্যতায় দিয়ে সবার দৃষ্টিতেই চলে আসে সানা। কিন্তু বিয়ের পর আর ক্লাস করা হয়নি। সানা আর এসপি এখন সেখানেই যাচ্ছে। সোনা প্র্যাকটিসের সামনে সানা বসে আছে। এসে পাশে এসপি চারিদিকে তাকাতে ব্যস্ত। ভদ্রমহিলা সানাকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছেন। সানা তার ফেভারিট স্টুডেন্ট ছিল। ক্লাসে দুষ্টুমি তো তার নামে অভিযোগের শেষ না হলো, প্রতিটা কম্পিটিশনে ফার্স্ট হতো। কিছুক্ষণ পর তিনি নিজেই বলতে আরম্ভ করলেন, এতদিন কোথায় ছিলে তুমি সিমরান? ম্যাম, ফ্যামিলি ইস্যু ছিল। তাই বলে 1 বছর? তুমি একটু যোগাযোগ করতে পারতে। সরি ম্যাম। মিস প্র্যাকটিস দীর্ঘশ্বাস ছাড়েন। তিনি সিমরানের মতো একজন ব্রাইট স্টুডেন্টকেও হারাতে চান না। তাই সানাকে আশ্বাস দিয়ে বললেন, দেখো, তোমাকে আবার কোর্স শুরু থেকে শুরু করতে হবে, কিন্তু তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে। 3 মাস পর ইন্টারন্যাশনাল ফ্যাশন উইক তুর্কিতে। তুমি একজন ব্রাইট স্টুডেন্ট, সেই হিসাবে আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি। সেখানে বাংলাদেশ থেকে বিভিন্ন কোম্পানি পার্টিসিপেট করবে। তুমি যদি এখন কোনো কোম্পানি থেকে পার্টিসিপেট করো, তাহলে ইন্টারন্যাশনাল লেভেলের কাজ করতে পারবে। ম্যাম, আমি কি এখন কোম্পানিতে ট্রাই করব? না, এখন তুমি আবার ক্লাস শুরু করো, আর আমাকে তোমার কয়েকটা অর্থেনেটিক ডিজাইন দিবে। আমি ভিন্ন কোম্পানিতে এগুলো পাঠাবো। যদি ওদের পছন্দ হয় তাহলে ওরা তোমাকে নিজেই চুজ করবে। ওকে ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কাল বা পরশু থেকে ক্লাস স্টার্ট করব। ইটস মাই প্লেজার বাচ্চা। সোনা প্র্যাকটিসের সাথে কথা বলে সানা আর এসপি বেরিয়ে পড়ে। ঈশানী শ্যুট শেষ হয় 12টার পর। তখন থেকে আরজে পেছনে পড়ে আছে সে। আরজের সাথে দ্য ওয়েস্টিন ঢাকা রেস্টুরেন্টে যেতে চায়। আরজে কিছুতেই রাজি হচ্ছিল না। এসব মানুষের ভিড় ওর একদম পছন্দ না। শেষমেশ ঈশানী বাধ্য হয়ে জানায় কোনো সিকিউরিটি ছাড়া শুধুমাত্র আরজে, ঈশানী আর রৌনক ক্রিস্টালি সিক্রেটলি যাবে। কেউ জানবে না। অগত্যা রাজি হতে হয় আরজেকে। তারা দ্য ওয়েস্টিন ঢাকা রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
গাড়িতে সানা যখন এসপিকে আজকে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে তখন এসপির মনে বোম ফাটে। তুই সত্যি খাওয়াবি? কেন, আমি তোকে কখনো খাওয়াইনি নাকি? এসপি ভাবছে না না তার মনে পড়েছে না সানা কখনো তাকে লাস্ট খাইয়েছে। সানার দিকে তাকাতে সানা বুঝে ফেল এসপি চাহনি মানে। সানা কিছু মুহূর্ত চুপ থেকে শুধল। যা, আজ তুই যেই রেস্টুরেন্টে বলবি ওই রেস্টুরেন্টেই খাওয়াবো, কারণ আজ আমি ভীষণ খুশি। আমি ঢাকার বিখ্যাত রেস্টুরেন্ট দ্য ওয়েস্ট ইন ঢাকাতে খেতে চাই। এসপি আর সানাও সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে গাড়ি ছুটিয়ে নিয়ে যায়। রেস্টুরেন্টে আর যে ঈশানী আর রৌনক একদম কর্নারের সাইডের একটা টেবিলে বসে, যেখানে তাদের একদমই দেখাই যাচ্ছে না। আর যে মুখে মাস্ক দিয়ে বসে আছে, সে নাকি খাবে না। ঈশানী রৌনকের দিকে ফিরে কিছু একটা ইশারা করতেই সে কল অ্যাটেন্ড করার কথা বলে বাইরের দিকে চলে যায়। অন্যদিকে সানা আর এসপি আরজার ঈশানীর বিপরীত কর্নারে বসে। এসপি সামনের দিকে তাকাতে আরজের উপর তার দৃষ্টি পড়ে। সে মুহূর্তেই চিনে ফেলে এটা সানার হাজব্যান্ড। সে সানার দিকে তাকিয়ে বলে, এই কটকটি, দেখ দেখ, তোর না হওয়া রাজা বিজয়, মানে তোর না হওয়া এক্স হাজবেন্ড সামনে একটা মেয়ের সাথে রেস্টুরেন্টে বসে আছে। সানা ফ্রি কুচকে তার দিকে তাকিয়ে পেছনের দিকে তাকায়। ঠিক সেই মুহূর্তে আরজেও সানার দিকেই তাকায়। কিছু সেকেন্ডের জন্য দুজনের দৃষ্টি মিলে চোখাচোখি হয়। সানার সাথে সাথে দৃষ্টি সরিয়ে ফেলে, সামনের দিকে তাকায়, কিন্তু আরজের সন্দেহ হয়। তার মনে হচ্ছে সে সানাকে দেখেছে, কিন্তু তারপর আবার ভাবছে সানা এখানে কিভাবে আসবে। নিশ্চয়ই সে ভুল দেখেছে। সে আবারও সামনের দিকে তাকায়। ওই মেয়েটিকে দেখেছে, দূর থেকে লক্ষ্য করছে। দেখতে কিছুটা সানার মতো লাগছে। তার সন্দেহ মিথ্যা প্রমাণ করতে নিজের মনের সাথে লড়াই করে। অবশেষে বাধ্য হয়ে উঠে আসে কনফার্ম হতে। তার মুখে মাস্ক থাকার কারণে কেউ তাকে ঠিকভাবে চিনতে পারবে না। সানা এসপিকে বলে, এই কালনাগিনী আর জাউরা এইখানে কি করছে? এদের তো শুটে থাকার কথা। মনে হচ্ছে তোর জামাই। এই বলে সে সামনের দিকে তাকাতেই দেখে সানা তার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে। তোর না হওয়া এক্স হাজবেন্ড ডেটে এসেছে মনে হয়, তুই কিছু বলবি না? সে ডেটে যাক আর নরকে যাক, আমার কি? কিন্তু ততক্ষণে আরজে তাদের টেবিলের কাছাকাছি চলে আসে। এসপি তাকে দেখে চোখ বড় বড় করে সানাকে ইশারা করে। সানা তাড়াতাড়ি এক হাত দিয়ে নিজের মুখ আরজের সাইডের দিক থেকে ঝেঁকে ফেলে। আরজে তাদের সামনে এসে সানাকে উদ্দেশ্য করে বলে, এক্সকিউজ মি। কিন্তু সানার থেকে উত্তর না এসে জবাব আসে এসপির থেকে। এক্সকিউজ মি, কিছু বলবেন? আরজে পূর্ণ দৃষ্টি সানার দিকে ফেলে শুধল। অ্যাকচুয়ালি আমার এমন মনে হলো আমি এখানে আমার সে হঠাৎই থেমে যায়, কিছুটা দ্বিধা দ্বন্দ্বের সাথে মনে মনে ভাবে তার আর সানার বিয়ের কথা গুটি কয়েক লোক ছাড়া আর কেউ জানে না। এখানে তা বলাও ঠিক হবে না, তাই সে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ফের বলে, আমি আমার চেনা জানা একজনকে দেখেছিলাম। আপনার কোথাও ভুল হচ্ছে, আমি তো আমার গার্লফ্রেন্ডের সাথে এসেছি। কিন্তু আর যে সন্দেহ যায় না। সে তারপরও সানার দিকে ফিরে স্থির কণ্ঠে বলে, হ্যালো, আরজে। সানা এখনো মুখের থেকে হাত সরায়নি। সে এক সাইডে হাত দিয়ে রেখেছে, হ্যালো। কিন্তু তার মুখ থেকে হাত না সরাতে দেখে আর যে আবারও বলে, আমি আপনাকে কোথাও দেখেছি। ক্যান আই সি ইউর ফেস? জি না। কেন? সানা কি বলবে ভেবে না পেয়ে তাড়াতাড়ি বলে, আমি মেকআপ ছাড়া কাউকে নিজের ফেস দেখাই না। আর যে আর কিছু বলবে তার আগে সানা এসপিকে চোখের ইশারায় কিছু বলে। সেটার অর্থ এক মুহূর্ত ধরে ফেলে এসপি। সে দাঁড়িয়ে আরজের হাত ধরে জোরে জোরে বলতে শুরু করে, ও মাই গড, দ্য গ্রেট রণবীর জাওয়ান, হোয়াট এ লাকি ডে ফর মি। মুহূর্তে রেস্টুরেন্টে সবার দৃষ্টি তার দিকে পড়ে। ঈশানী এতক্ষণ ধরে আরজের দিকে তাকিয়েছিল। সে কি করছে বুঝতে পারছিল না। যখন দেখছে সবাই আরজের দিকে এগিয়ে যাচ্ছে তখনই সেও এগিয়ে আসে। কিন্তু ততক্ষণে আরজের চারপাশে হুলস্থুল ভাবে ভিড় বেঁধে যায়। এক মুহূর্তে আরজে ফরকে যায়। একে তো তার এইসব ভিড় জনমানব একদমই পছন্দ না, তার উপর কোনো সিকিউরিটি নাই তার সাথে। সবাই তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। কেউ অটোগ্রাফ দিতে বলে তো কেউ সেলফি নিতে ব্যস্ত। এই দিক ওদিক থেকে
তাকে নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে যায়। সে একা কাউকে থামাতে পারে না। আরজের ফ্যানদের সামনে অলওয়েজ শান্ত বন্ধুত্বপূর্ণ, কিন্তু ও ক্লিন ইমেজ রেখেছে, যার জন্য সে অতি দ্রুত পপুলারিটিও পেয়েছে। তাই সে পাবলিকলি কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছে না। এসপি আর সানা এই সুযোগে বেরিয়ে পড়ে। রণবীর সানার এক সাইড দেখে কিছুটা চিনে ফেলে, তারপরও নিশ্চিত হতে পারেনি। বেরোতেই এসপির নজরে আসে ঈশানী। সে সানাকে উদ্দেশ্য করে বলে, ওই দেখ পেস্ট্রি, তোর কাল লাগিনি। তো তো মানে কি? ধাক্কা মার। এসপি বলতে দেরি সানার ধাক্কা দিতে দেরি করেনি। ঠাস করে পেছন থেকে এক ধাক্কা মারে আর ধারাম করে ঈশানী নিচে পড়ে যায়। সবাই আরজেকে নিয়ে ব্যস্ত, কেউ আর তার দিকে ফিরেও তাকাচ্ছে না। মানুষের ধাক্কা থাকিতে ঈশানী আরও বেশি ব্যথা পায়। আরজে বুঝে উঠতে পারল না মুহূর্তে কি থেকে কি হয়ে গেল। এত ভিড় দেখে রিসোর্ট কমিটির কিছু লোক এগিয়ে আসে এবং আরজেকে লোকেদের থেকে সরিয়ে আনে। রওনাক ওই মুহূর্তে রিসোর্টে ঢুকে বাকরুদ্ধ হয়ে পড়ে। সামনে দুজনের অবস্থা খারাপ। আরজেকে বাহিরে নিয়ে যাওয়া হলেও ঈশানী এখনো নিচেই পড়ে আছে। সে দ্রুত এসে ঈশানীকে উঠিয়ে নিয়ে যায়। আরজে পার্কিং লটে এসে ফুস করে নিঃশ্বাস ছাড়ে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। এতটুকু একটা পুচকে ছেলের জন্য তার নাজেহাল অবস্থা হয়েছে। আর যদি ওটা সত্যি সানা হয়, সে সানাকে ছাড়বে না, সাথে ওই ছেলেটাকেও ছাড়বে না। ইডিয়েটের বাচ্চা, আমি তোকে ছাড়বো না। একবার শুধু সামনে পাই, এইটুকু একটা ছেলের জন্য আমার আজকে এই অবস্থা। সে নিজের দিকে তাকিয়ে দেখে তার পোশাকের অবস্থা খারাপ হয়ে গিয়েছে ফ্যানদের টানটানিতে। সে একটা হাতেও ব্যথাও পেয়েছে একটু। রাগে তার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। আজ জোরে জোরে কয়েকটা থাবা বসিয়ে দিল গাড়িতে। তারপর তার রাগ কমছে না। এই রাগটাই সে কারো সামনে আনতে চায় না, তাই এত সংবরণ। আর যে নিজের চুল নিজেই টেনে ধরে না, এখানে থাকলে তার রাগ কমবে না। আর যে ঈশানীকে ফেলেই গাড়ি নিয়ে চলে যায়। সানা আর এসপি গাড়িতে বসে দুজনে হাসতে হাসতে অবস্থা খারাপ। ওই কালনাগিনীকে আমি ধাক্কা মেরে পৃথিবীর বাইরে পাঠাবো। তার পেছন দিয়ে এসপি আর সানা আরো কতক্ষণ হাসে। শেষে এসপি জিজ্ঞেস করে, তুই চাইলে তো আজকেই আরজের সামনে যেতে পারতি, তাহলে কেন এত লুকোচুরি? তুই বুঝতে পারছিস না ইয়ার, ওরা খুবই ক্ষমতাবান। ওদের সাথে লড়তে গেলে আমার গোড়া শক্ত হতে হবে, যাতে ওরা ইট মারলে আমি ওদের ঠিক সেই লেভেলের পাটকেলটাও মারতে পারি। তাহলে তুই কি করবি এখন? জাস্ট আমি নিজেকে আয়নার মতো বানাবো। যে যেমন ব্যবহার করবে ঠিক তেমন রিফ্লেকশন পাবে। ভয় পাবি না তো? ভয় তারাই পায় যাদের হারানোর কিছু থাকে। আমার কিছুই নেই, শুধু একটু ক্ষমতা দরকার ওদের সবটা কেড়ে নেওয়ার জন্য। ততদিনে ওই রণবীরের একটু ক্লাস নেওয়া যাক। দ্যাটস লাইক মাই গার্ল। গাড়িগুলো থামে গুলশানে সানার ফ্ল্যাটের সামনে। সানা নেমে পড়ে। যাওয়ার সময় এসপি আবারও বলে, সানা, তুই আরজের ব্যাপারে পুরোপুরিভাবে শিওর তো? সানা এসপির কালো চশমাটা তার চোখ থেকে খুলে নিয়ে ফু দিয়ে পড়তে পড়তে বলে, এখন বিষয়টা সেলফ রেসপেক্টের। তখন সানা খান হাজারটা রণবীর জওয়ানকে পা মারিয়ে চলে আসতে একবারও ভাববে না। রাত 10টার দিকে আরজে বাড়ি ফিরে ঢুকতেই তার চোখ ছানা পড়া সামনের দৃশ্য দেখে। সানা হাই ভলিউমে মোটু পাতলু দেখছে, সোফায় বসে পা দুটো টি টেবিলের উপরে। সে সানার কাছে যায়, সানা ভলিউম লো করো। কিন্তু সানা কোনো দিকে না তাকিয়ে টিভির দিকে তাকিয়ে আছে। সাউন্ড কম করো। সানা এবারও আরও কিছু বলে না। এবার রাগ হয় আরজে। সে ছো মেরে সানার হাত থেকে রিমোটটা নিয়ে টিভি অফ করে দেয়। সানা বিরক্তি নিয়ে নিজের মোবাইলটা ঘাটা শুরু করে। আরজে একটা ফুস করে নিঃশ্বাস ছাড়ে। রেস্টুরেন্টের কথা মনে পড়তে সানাকে জিজ্ঞেস করে, আজ তুমি কোথাও গিয়েছিলে? কেন, আমার কোথাও যাওয়া নিষেধ নাকি? আমি সেটা বলতে চাইনি, জাস্ট তুমি কোথাও। আর কিছু বলার আগেই নজরে আসলো সানা মোবাইলে কাউকে মেসেজ করছে আর হাসছে। মুহূর্তেই আরজের মাথায় রাগ চড়ে গেল। একে তো সানা হেয়ালিপনা করছে, তার উপর কারোর সাথে কথা বলছে। সানা, তুমি কিন্তু বেশি। তার থেকে দ্বিগুণ তেজ নিয়ে সানার গলা ফেসে এলাম, ডোন্ট ডেয়ার টু শুট অন মি। ডোন্ট বি ডেয়ার মিস্টার রণবীর জওয়ান। একটা চিৎকার। চারিদিক কেমন নিস্তব্ধ হয়ে পড়ে। সাউন্ড প্রুফ থাকার কারণে দেয়ালে বাড়ি খেয়ে মনে হচ্ছে আরজের কানে শব্দগুলো বারবার বাজছে। সে
এবার অবাকের চরম শীর্ষে, কেননা সানা আজ পর্যন্ত চিৎকার তো দৌড়, উঁচু গলাও কথা বলেনি। সে একটু দমে গেল। সানার এই রূপ তার কাছে নতুন। সানা, হোয়াটস রং উইথ ইউ? সকাল থেকে তুমি এমন অদ্ভুত বিহেভ কেন করছো? অদ্ভুত, তাই নাকি? ও আচ্ছা, কিন্তু এটাই যে আমার আসল রূপ। আর যে বুঝতে পারছে না সানা কি বলছে। মানে আমি বুঝতে পারিনি কিসের রূপ। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। গুড নাইট। এই বলে সে চলে যেতে নেয়। আর যে তার পেছনে যেতে যেতে নিজের ক্রোধ ভেতরে চাপে। তুমি কি রেস্টুরেন্টে কোনো ছেলের সাথে দেখা করতে গিয়েছিলে? সানার পেছনে ফিরে তাকানোর প্রয়োজনও বোধ করছে না। সানার এই খামখেয়ালি আরজের পছন্দ হচ্ছে না। সানাকে কিছু বলতে না দেখে শক্ত কণ্ঠে কিছু বলবে তার আগেই সানা তার রুমে ঢুকে আরজে ঢুকতে নিবে। ঠিক ওই সময় সানা আরজের মুখের উপর দরজাটা জোরে শব্দ করে ঠাস করে লাগিয়ে দেয়। এমনভাবে আরজের মনে হলো কেউ যেন তার মুখের উপরে ঠাস করে একটা থাপ্পড়ি মেরে মারল। তার আত্মসম্মানে লাগলো বিষয়টা। সানা, ইউ ইডিয়েট, আই সেড ওপেন দ্য ডোর রাইট নাও। কিন্তু ওই দিক থেকে কোনো আওয়াজ আসছে না। আজ যে আরও 5 মিনিট এভাবেই সানাকে ডাকতে থাকে। সানা দরজা না করতে সে রাগে রিডি করতে করতে চলে যায় নিজের রুমে। এমনিতেই আজকাল সে সানাকে বুঝতে পারছে না। এখন যদি উল্টোপাতা কিছু বলে রাগের মাথায়, তাহলে না জানি এই মেয়ে আবার কি কাণ্ড করে বসে। এদিকে সানা দরজার কপাটে কান লাগিয়ে রেখেছে আর যে বাইরে কি বলছে তা শোনার জন্য। ছোটে বাঁকা হাসি যখন আর কোনো আওয়াজ আসছিল না তখন সরে আসে। শালা জাউরা কোথাকার, শুধু একবার কম্পিটিশনে জিতে নিই, তারপর তোর সাথে তোর পুরো গোষ্ঠীর মুখে আমি ঝামা ঘষবো, আর ওই কাল নাগিনী চুল ছিঁড়ে ওইগুলো দিয়ে শাক রান্না করে খাওয়াবো। সানা গিয়ে এসপিকে কল করে, কিন্তু বরাবরই একই কথা ভেসে আসে নাম্বারটি ব্যস্ত। সানা ভালো করেই জানে নিশ্চিত কোনো মেয়ের সাথে কথা বলছে। সানা এবার মেসেজ পাঠায়, বাবা বিটকেল, তুমি যদি আগামী 3 সেকেন্ডের মাঝে কল না ওঠাও তাহলে রাক্ষসী রানী কটকটি তোমার ঘাড় মটকাবে। এসপি মেসেজ পেয়ে কাল বিলম্ব না করে সানাকে কল ব্যাক করে। কল রিসিভ হওয়ার সাথে সাথে ভেসে আসে কর্কশ শব্দ। সত্যি করে বল তোর গার্লফ্রেন্ড কয়টা? আরে সব টাইম পাস, কোনো সিরিয়াস নাই। গুলি মার তোর টাইম পাসে। আচ্ছা এখন এসব ছাড়, তোর কাছে আমার কিছু ডিজাইন আছে, ওইগুলো পাঠা আর আমার ইনফরমেশনগুলো রেডি কর। যথা আজ্ঞা রাক্ষসী রানী কটকটি। এই বিটকেল তো আপনার সেবাই মনোনীত। এভাবেই চলতে থাকে তাদের খুনসুটি। আর যে রুমে এসে 8 ঘন্টা যাবৎ ঠান্ডা পানি দিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। তার টক্সিক মস্তিষ্কে এখনও শুধু চলছে রেস্টুরেন্টের কথা। বারবার মনে হচ্ছে ওটা সানাই ছিল। তার পরনে শুধু একটা ট্রাউজার। আর যে কভার থেকে তার পাঞ্চিং গ্লাভসগুলো তুলে নিয়ে বেলকনিতে চলে যায়, সেগুলো এক জায়গায় রেখে দেয়। বেলকনির একপাশে ঝুলে থাকা পাঞ্চিং ব্যাগটার স্থির দাঁড়িয়ে আছে। আর যে ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। তার চোখ দুটো জ্বলে উঠেছে রাগে, কষ্টে দমিয়ে রাখা অনুভূতির দহন মেখে। পরের মুহূর্তেই তার মুষ্টি আগুনের মতো লাফিয়ে উঠে ব্যাগে আসে পড়ে। ধাম শব্দে পুরো রুম কেঁপে ওঠে। হাতের শিরাগুলো ছিঁড়ে বেরিয়ে আসা সাপের মতো দৌড়য়। তার কাঁধ থেকে কবজি পর্যন্ত প্রতিটি অংশে রাগের কম্পন স্পষ্ট। মনে হচ্ছে সে ব্যাগ নয়, নিজের ভেতরে রাগ, ক্ষোভ আর অপমানকে আঘাত করছে। Why I can't control this idiot mind? এই মুহূর্তে তার এই রূপ দেখে যে কেউ ভয় পেতে বাধ্য। এটাই তার সবচেয়ে বড় দুর্বলতা, যা পৃথিবীর কাউকে সে দেখাতে চায় না। তাই সবার সামনে সে থাকে শান্তশিষ্টভাবে, নিজেকে কন্ট্রোল করে। কিন্তু দিন শেষে সে এই মস্তিষ্ক তার পিছুই ছাড়ে না। আর যে নিজে চুল চেনে ধরে, কিছুক্ষণ পর চলে যায় পাশের রুমে। এটাই একমাত্র উপায়। সকালে সূর্যের আলো সানার চোখে মুখে আশ্রে পড়তে সানা হামি তুলতে তুলতে উঠে বসে। 2 মিনিট ওভাবেই বসে থাকে। চারিদিকে তাকিয়ে দেখে সারা বিছানা জুড়ে তার ডিজাইন করা পেপারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। সানা ওগুলো কুড়িয়ে তুলে এবং ফ্রেশ হয়ে বাইরে আসে। সিঁড়ি ভেঙে নিচে যাওয়ার সময় দৃষ্টিতে পড়ে ঈশানী আসছে। তার ফ্ল্যাট নিচতলায় একই বিল্ডিংয়ে হাঁটছে, কিছুটা পা টেনে টেনে, কিছুটা
কিছু পলক পরে ঈশানী হঠাৎই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করে। সানা বুঝতে পারছে না কাল যে সে ইচ্ছে করে নিজেই জোরে ধাক্কা দিয়েছিল, কিন্তু এতটা ব্যথা পাবার মতো করে তো দেয়নি। তখনই সানার কানে আসে পেছন থেকে ক্লিক করে দরজা বন্ধ করার শব্দ। মুহূর্তেই বুঝে ফেলে ঈশানীর কাণ্ড কারখানা। তার ঠোঁটের কোণে ফুটে ওঠে বাঁকা হাসি। মাই ডিয়ার কালনাগিনী, সানা ইজ কামিং। নিকোজ কালো প্রিমিয়ার স্যুটের সাথে ক্রিপস সাদা শার্ট আরজেকে আরও আকর্ষণীয় করে তুলেছে। চাইটি স্লিক বাঁধনে না আছে ঝাঁকচমক, কিন্তু রয়েছে পরিমিত সৌন্দর্য। তার কবজিতে মেটালিক স্ট্যাম্প আর ঘড়ি সেকেন্ড হ্যান্ড টিকটিক শব্দ যেন বিশেষ কোনো ছন্দ বহন করছে। সানার নাকে তীব্রভাবে খুবই কাছ থেকে কফিউডের সাথে ভ্যানিলার স্মেল আসছে। সানা পেছন ফিরে নিজের রুমে যাওয়ার আগে একটা শক্তপোক্ত হাত তার কোমর থেকে পেট জড়িয়ে ধরে। সানা অবাক হয় না, কারণ সে জানে এটা কে। আর যে নিজের মুখটাকে সানার কানের কাছে নিয়ে আসে। তার গরম নিঃশ্বাস সানার কানে আছড়ে পড়ে। আই জাস্ট উইশ ওটা তুমি না হও, তাহলে এটা কেবল শুরু।